স্বামী নিত্য স্বরূপানন্দ শ্রী মায়ের দর্শন ও দীক্ষা লাভ করেছিলেন, তারই স্মৃতিকথা। 1916 সালে ম্যাট্রিক পাশ করার পর শুরু হলো আমার কলেজের শিক্ষা। 1915 সালে স্বামী প্রেমানন্দ আমাকে আদেশ করেছিলেন কলেজে পড়াশোনা শেষ করতে। ঢাকার জগন্নাথ কলেজে গিয়ে ভর্তি হলাম। যে বাড়িতে স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ এবং তাদের দল এসেছিলেন, সেই অ্যাগনেস ভিলাতেই তখন আমার কয়েকজন বন্ধু বাস করছিল। আমি তাদের অনুরোধে তাদের সঙ্গে গিয়ে যোগ দিলাম এবং সেখানেই বাস করতে লাগলাম। আমাদের দলটির যিনি প্রধান ছিলেন, পরবর্তীকালে তিনি শিকাগো বিবেকানন্দ সোসাইটির প্রতিষ্ঠাতা স্বামী জ্ঞানেশ্বরানন্দ। এই সময় ঢাকা রামকৃষ্ণ মঠের ভারপ্রাপ্ত ছিলেন স্বামী মহাদেবানন্দ। স্বামী মহাদেবানন্দ শ্রী মায়ের শিষ্য ছিলেন। তার জন্মস্থান ছিল জয়রামবাটির খুব কাছেই, কোয়ালপাড়া গ্রামে। কোয়ালপাড়াতেও একটি আশ্রম আছে, যেখানে শ্রী মা জয়রামবাটি থেকে কলকাতা যাওয়ার পথে এবং ফেরার পথে অবস্থান করতেন। এই আশ্রমে শ্রী মা তার নিজের হাতে শ্রীরামকৃষ্ণের একটি ছবি ও তার নিজেরও একটি ছবি স্থাপন করেছিলেন। শৈশবকাল থেকেই স্বামী মহাদেবানন্দ শ্রী মায়ের খুব ঘনিষ্ঠ সান্নিধ্যে এসেছিলেন এবং তাকে একান্ত ভক্তি সহকারে প্রাণ ভরে সেবা করেছিলেন। স্বামী মহাদেবানন্দ একদিন আমাকে বললেন যে শ্রী মা কলকাতায় এসেছেন এবং তিনি তাকে দর্শন করতে যাবেন। সেটা 1900 সালের ডিসেম্বর মাস। একথা শুনেই স্বামী মহাদেবানন্দকে আমি বললাম, মাকে দর্শন করতে আমিও আপনার সঙ্গে যেতে চাই। তিনি রাজি হলেন। সেই মতো 1916 সালের 23শে ডিসেম্বর আমরা ঢাকা থেকে রওনা হলাম এবং পরের দিন খুব সকালেই কলকাতায় পৌঁছে গেলাম। আমরা সোজা বাগবাজারে পৌঁছে গঙ্গায় গেলাম, স্নান সেরে নিলাম এবং শ্রী মায়ের বাড়িতে ফিরে তার দর্শনের জন্য অপেক্ষা করতে লাগলাম। মা তখন দোতলায় তার ঘরে পূজা করছিলেন। আমরা একতলায় প্রতীক্ষা করছিলাম। দেখলাম স্বামী মহাদেবানন্দের এটি নিজের বাড়ির মতোই এবং অবাধ তার গতিবিধি। তিনি ওপরে গেলেন দেখতে মায়ের পূজা শেষ হয়েছে কিনা। ইতিমধ্যে মায়ের পূজা হয়ে গিয়েছিল, কিন্তু তখনই ওই পূজার আসনে বসেছিলেন। স্বামী মহাদেবানন্দ সেখানে গিয়ে তাকে প্রণাম করে নিচে নেমে এলেন এবং আমাকে বললেন, মায়ের পূজা শেষ হয়েছে, আমি প্রণাম করে এলাম, তুমিও প্রণাম করে এসো। আমি ওপরে গিয়ে দেখি মা পূজার আসনে উপবিষ্টা। আমি তাকে প্রণাম করলাম। যে মুহূর্তে তাকে প্রণাম করলাম,
তিনি আমার দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি দীক্ষা নেবে? আমি অভিভূত হয়ে গেলাম। তিনি আবার সঙ্গে সঙ্গে বললেন, আসনে বসো, হাতে গঙ্গা জল দিয়ে আচমন করো। তারপর বললেন, তুমি কোন দেব দেবীকে সবচেয়ে ভালোবাসো? আমি নাম বললাম। তখন তিনি আমাকে ইষ্ট মন্ত্র দিলেন। আমার দীক্ষা হয়ে গেল। দীক্ষার সময় যেমন নিয়ম, আমি তার চরণে উৎসর্গ করার মতো কিছুই নিয়ে যাইনি, কেননা আমার যে ওইভাবে হঠাৎ দীক্ষা হয়ে যাবে তা তো আমি ভাবিনি এবং তার জন্য কোনোভাবে প্রস্তুত হয়ে যাইনি। মা আমাকে আদেশ করলেন, তার ঘরে তার খাটের তলায় যে সব ফল রাখা আছে তার থেকে কিছু নিয়ে আসতে। আমি কিছু নিয়ে এলে তিনি সেগুলি তাকে দিতে বললেন। আমিও তাই করলাম। তারপর তাকে প্রণাম করে বেরিয়ে এলাম। নিচে নেমে এসে স্বামী মহাদেবানন্দকে সব বললাম। শুনে তিনি খুব খুশি হয়ে বললেন, দেখলে তো, আমরা তার ইচ্ছাতে তার কাছে আসার আগেই গঙ্গা স্নান সেরে এসেছিলাম এবং পূজা শেষ হলেও আমাদের আসার কথা কেউ তাকে না বললেও অন্তর্যামিনী মা তোমাকে দীক্ষা দেবেন বলে পূজার আসনে বসেছিলেন। তুমি মহাভাগ্যবান। স্বামী ব্রহ্মানন্দের এক শিষ্য, আমার বন্ধু জয়চন্দ্র চক্রবর্তী, সে সময় সেখানে উপস্থিত ছিল। স্বামী বিবেকানন্দের শিষ্য এবং স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তী সে জ্যেষ্ঠ পুত্র। এই বইটি একটি অসাধারণ সুন্দর বই এবং এখনো আমার পরম প্রেরণার উৎস। তখনকার দিনে সব তরুণ এবং যুবকরা বইটি পড়তেন। জয়চন্দ্রের মামার বাড়ি আর আমাদের বাড়ি একই গ্রামে এবং খুবই কাছাকাছি। ফলে আমরা পরস্পরকে খুব ঘনিষ্ঠভাবেই জানতাম। সে আমাদের গ্রামের স্কুলে কিছুদিন পড়েছিল। দীক্ষার পর বন্ধুটিকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম এবং মা যে ধরনের কাপড় পরতেন সেই রকম সরু লাল পাড়ের একটি কাপড় কিনে আনলাম। কিছু আঙ্গুরও কিনলাম। তারপর সেগুলি মাকে নিবেদন করলাম। দুপুরে আমি মায়ের বাড়িতে প্রসাদ পেলাম। প্রসাদের সঙ্গে পেলাম মায়েরও প্রসাদ। স্বামী মহাদেবানন্দ আমাকে বললেন, তোমার দীক্ষার পর মা আমাকে বললেন, এই ছেলেটি তো ওর মা ভাইকে কাঁদাবে। অর্থাৎ তিনি ইঙ্গিত করেছিলেন যে আমার জন্য সন্ন্যাস জীবনই নির্দিষ্ট হয়ে আছে। 1915 সালে রাড়ীখালে যখন স্বামী প্রেমানন্দকে প্রথম দর্শন করি তখন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, তুমি সাধু হবে, তবে এখন নয়, বিএ পাশ করার পর। আমি তখন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র।
সিসি মায়ের কথায় তারই পরিপূর্তি ও সমর্থন মিলল।